হ্যাঁ, সবাইকে প্রণাম। সবাইকে প্রণাম জানাই এবং সৎসঙ্গের সময় শুরু হয়ে গেছে। হয়তো আমি যোগ দিতেই হয়তো 1-2 মিনিট বেশি হয়ে গেছে, কাজেই যেটা 7:45 বলা ছিল প্রয়োজনে ওটা 7:46, 47, 48 হতে পারে। কারো কোনো জিজ্ঞাসা থাকলে সংক্ষেপে রাখতে পারেন, আর নিছক কৌতূহলের জিজ্ঞাসা থাকলে দয়া করে রাখবেন না। খুব আন্তরিক জিজ্ঞাসা যদি থাকে আধ্যাত্মিক উন্নতির জন্য, সেইগুলি রাখবেন। আর যাদের সেইরূপ জিজ্ঞাসা আছে তারা রাখতে পারেন, যেন সেইভাবে অন্যরা সহযোগিতা করবেন দয়া করে। বলুন, কেউ যদি হাত তুলে থাকেন তিনি বলুন। কেউ যদি হাত তুলে থাকেন তিনি বলুন। হ্যাঁ, বলতে পারেন। হ্যাঁ, বলতে পারেন। হ্যাঁ, নমস্কার নমস্কার। বাংলাদেশ থেকে বলছি, পল্লবী রায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন মা। আমার প্রশ্ন হচ্ছে যে মেয়েরা কিভাবে ব্রহ্মচর্য পালন করতে পারে সেই বিষয়ে যদি কিছু আলোচনা রাখে। হ্যাঁ, আমার কথা এমনি পরিষ্কার কি শোনা যাচ্ছে ফোনে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বাবা, শোনা যায়। বেশ বেশ। দেখুন, একদম বাস্তব কথা হলো, আমরা অনেক কথাই ভেতরে ভেতরে আমরা বুঝি। অনেক সময় সামাজিকতার জন্য কিছুটা হয়তো মানে না বোঝার ভান করতে হয়। অনেক বিষয় দেখবেন এমন হয় আমাদের জীবনে, হয়তো সামনে কোনো এক বা একাধিক মানুষ দাঁড়িয়ে আছেন, হয়তো কিছু বলতে চাইছেন, সামান্য কিছু বলেছেন, আর কিছু তার শরীরের অঙ্গভঙ্গি বা সব নিয়ে আমরা একটা বুঝলাম যে এই মানুষটি হয়তো আগামীতে এইরকম বলবেন বা এনারা। তবুও আমরা অপেক্ষা করে থাকি যে কি বলবেন শুনি আগে, লৌকিকতার জন্য, শিষ্টাচারের জন্য, সেই রকম। তো এখানে শিষ্টাচারের বিষয়টা তো ভালোই, কিন্তু যেহেতু আমাদের জীবনে সবারই সময় খুব বেশি নেই, একদম ভেতরের কথা বলি। ব্রহ্মচর্যের শারীরিক স্তরে অর্থটা হলো আমাদের শরীরের যে সার তত্ত্ব আর কি, আহার ইত্যাদি করলে শরীরে যে সার তত্ত্ব উৎপন্ন হয়। পুরুষ শরীরে যাকে শুক্রাণু বলি এবং মাতৃ শরীরে যাকে ডিম্বাণু আমরা বলি। এবার শরীরে কাম উত্তেজনার ফলে অনেক সময় এগুলো প্রয়োজন ছাড়াই শরীর থেকে নিঃসৃত হয়, অর্থাৎ বেরিয়ে যায়। একদম পরিষ্কারভাবে বলতে গেলে এইটি। তো শারীরিক স্তরে ব্রহ্মচর্যের বিষয়টা যখন আমরা শুরু করব, মায়েরা হন বা বাবারা হন, অর্থাৎ পুরুষ মানুষ হন বা স্ত্রী জাতি হন, যারাই হন, একদম সরলভাবে নিজের বুকে হাত রেখে দেখব যে এমন কোনো চিন্তা, এমন কোনো কাজ আমার শরীর বা মনের দ্বারা বা মন বা শরীরের দ্বারা যেন না হয়, যার দ্বারা অকারণ শরীরে কাম উত্তেজনা বা যৌন উত্তেজনা উৎপন্ন হয়, অকারণ, প্রয়োজন ছাড়া। সেইটি উৎপন্ন হলে তখন শরীরের রক্তের মধ্যে মিশে থাকা যে সার তত্ত্বটি, সেটি শরীর থেকে কোনো না কোনোভাবে স্খলিত হয়ে যাবে, নিঃসৃত হয়ে যাবে। নিঃসৃত হলে কি হবে, ধীরে ধীরে মনের যে চিন্তা ভাবনা করার ক্ষমতা, আর সবথেকে বড় কথা ধৈর্য, ভেতরের ধৈর্য কমতে থাকবে। আরও বেশি যদি শরীর থেকে সার তত্ত্ব অস্বাভাবিকভাবে বেরিয়ে যায়, অর্থাৎ নিঃসৃত হয়, স্খলিত হয়, তখন মনের মধ্যে একটি খিটখিটে ভাব, অশান্তি এবং
দীর্ঘ সময় কোনো একটি বিষয়ে লেগে থাকার যে মনের অবস্থা থাকা দরকার সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, অর্থাৎ ধৈর্যের বিষয়টি। আরও জোরালো জায়গায় গেলে তখন সেগুলো বিভিন্ন শারীরিক স্তরে ব্যাধি নিয়ে আসে, আর মনের মধ্যে ছটফটানি, অতৃপ্তি, অস্বস্তি, ভেতর থেকে স্থির থাকতে না পারা, স্নায়ুতন্ত্রের মধ্যে এই অবস্থাগুলি স্বাভাবিকভাবে আসে। তাহলে এই কথাটি এই জন্য বললাম, এগুলি আমাদের সকলেরই প্রশ্ন আর কি, কোনো একজনকে কেন্দ্র করে আমরা পাই, কিন্তু উত্তরটি পেলে আমাদের সবারই কাজে লাগবে আর কি, যে যেই স্তরে আছি সেখান থেকে। তাহলে সার কথাটি কি দাঁড়ালো? সেইরূপ চিন্তা, ভাবনা বা ক্রিয়া আমাদের না হয় যার দ্বারা শরীর অকারণ উত্তেজিত হয়ে শরীর থেকে সার ধাতু বা শরীর থেকে সার তত্ত্ব, তাকে শুক্রাণু বলি বা ডিম্বাণু বলি, সেগুলো যেন অকারণ শরীর থেকে স্খলিত না হয়। এইটি কার জন্য? যারা সততার সাথেই ব্রহ্মচর্যের পথে চলবেন। প্রণাম ঠাকুর। হ্যাঁ, প্রণাম। আরেকটি বিষয় হলো, তাহলে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসবে, আচ্ছা যারা তাহলে বিবাহিত জীবনে আছি আমাদের কি করণীয়? আমাদের তো শরীরের স্বাভাবিক যে চর্যা আর কি, বা বিবাহিত জীবনের যে স্বাভাবিক ধারা, সেই হিসেবে দেহ মিলন এবং শরীর থেকে শক্তি স্খলনের বিষয়টা তো থাকে। এই বিষয়ে যদি আমাদের মনে প্রশ্ন আসে, তার সপক্ষে বা তার সাপেক্ষে আর কি যদি বলি, ঋষিগণের যেটা উত্তর সেটি হলো, বিবাহিত জীবনেও একটা সংযত থাকার বিধি নিয়ম বলে দেওয়া আছে। আর যারা দেহতত্ত্ব সাধনের বিষয়ে জানেন এবং অনুশীলন করেন, কেবল তাত্ত্বিকভাবে জানা নয়, অনুশীলনও যারা করেন, তারা বিবাহিত জীবনের থেকেও কিভাবে ব্রহ্মচর্য রক্ষা করা যায়, অর্থাৎ শরীরের সার তত্ত্বটিকে সুরক্ষিত সুন্দরভাবে ধারণ করে রাখা যায় এবং প্রয়োজন মতো বংশ পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতটুকু ব্যবহার করার সেইটি করা যায়, এই তত্ত্বটি বা এই রহস্যগুলো তখন তাদের ধীরে ধীরে জানা বোঝা হয় আর অনুশীলনও হয়। তাহলে এই এক কথার মধ্যে আমাদের অনেক কথা এসে গেল। ব্রহ্মচর্যের বিষয়টা প্রাথমিক অবস্থায় আমরা বুঝবো হলো এইটি, শারীরিক স্তর থেকে, যেহেতু সবাই শারীরিক স্তরেই তো আছি, শারীরিক স্তরে থেকে যদি বলি ব্রহ্মের স্থিতি হলো ব্রহ্মচর্য, তাহলে এটা মিথ্যে কথা বলা হবে, ভাবের ঘরে চুরি করা হবে। ব্রহ্মের স্থিতির যে ব্রহ্মচর্য সেটা তো সিদ্ধাবস্থার শাব্দিক একটা বহিঃপ্রকাশ, কিন্তু আছি তো সবাই স্নায়ুতন্ত্রের স্তরে, সাধারণ সুখ ভোগের মধ্যে দিয়ে জীবন চলছে সবারই কম বেশি। তাহলে আমরা শরীরের স্তর থেকে ব্রহ্মচর্য বুঝলাম। যে কোনো প্রকারে শরীর থেকে অকারণে শরীরের সারতত্ত্ব স্খলিত হয়ে যাওয়ার বিষয়টি কাম্য নয়, সেটিকে কিভাবে আমরা সুন্দরভাবে শরীরে ধারণ করতে পারি, ধারণ করলে মনও স্থির হয়ে যাবে আর মনের মধ্যে সৌন্দর্য ফুটে উঠবে, সেইটি করার অর্থাৎ সেই যত্নটি করার বিষয়টি হলো ব্রহ্মচর্য আর কি। তার জন্য আহার আদির বিষয় রয়েছে এবং আমরা ভিডিওগুলোর মধ্যেও কিছু কিছু বলা রয়েছে, যেখানে ব্রহ্মচর্য বিষয়ক ভিডিও রয়েছে সেটি সকলের জন্যই। হয়তো পুরুষ মানুষের বিষয়টিকে কেন্দ্র করে প্রসঙ্গ শুরু হয়েছে, কিন্তু মূলগতভাবে বিষয়টি একই। ব্রহ্মচর্য মূল পুঁজি। ব্রহ্মচর্য না থাকলে তো মনের মধ্যে দৃঢ়তা থাকবে না, আর দৃঢ়তা না থাকলে কোনো একটি বিষয়ে যে আমরা দীর্ঘদিন লেগে থাকতে পারবো, লেগে থাকা মানে হতাশ বা কষ্টের সঙ্গে নয়, বেশ উৎসাহের সঙ্গে, ভেতরের সঞ্জীবিত ভাবের সঙ্গে, সেইটি হয় না আর কি। সেই জন্য হলো মানব জীবনের সুস্থতার মূল পুঁজি ব্রহ্মচর্য, আর সাধনার ক্ষেত্রে ব্রহ্মচর্য তো বটেই। এবার আরও উচ্চ অবস্থায় যখন যাওয়া হয় এই শারীরিক এগুলো পালন করে, তখন আস্তে আস্তে উচ্চ স্তরের ব্রহ্মচর্যের ধারণাগুলি স্পষ্ট হয়। প্রথমে শুরুটা আমরা এইভাবে করতে পারি আর কি। তবে হ্যাঁ, এইটিও বক্তব্য এই ক্ষেত্রে, এটি যে বলে দিলাম আর হয়ে গেল তা তো নয়, করতে গেলে বহুবার অসফলতা আসবে বিভিন্নভাবে, শরীরের কারণে, মনের কারণে। এই অবস্থায়ও যদি আমরা ছেড়ে না দিয়ে লেগে থাকি, পুনঃ পুনঃ চেষ্টা করি,
তাহলে একসময় ধীরে 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 সফলতার রাস্তা আমাদের সামনে খুলতে থাকবে। এটি দেখা গিয়েছে। ওই যে এই প্রসঙ্গটি যেহেতু এত গুরুত্বপূর্ণ, সেই জন্য এতগুলো কথা আসছে। একটি প্রসঙ্গে আমরা পাই, মানে সাধনায় চলতে চলতে সাধক বলছেন, পুনঃ পুনঃ পতন তবু করি যতন। তারপরে আছে আর একটু বলে গিয়ে, মূর্খ গরিব দাস, গরিব দাস মানে ওই যিনি সাধক চলছেন আর কি, তার লেখার মধ্যে পাচ্ছি, মূর্খ গরিব দাস রাখে মনে এই আশ, আশ মানে আশা, পেতে হবে তার পরিচয়, পেতে হবে তার পরিচয়। অর্থাৎ এখান থেকে আমরা বুঝবো এইটি, যে পথ যত পিচ্ছিল, বারবার ফসকে যাওয়া, স্লিপ করে যাওয়া বা পথ থেকে অন্যদিকে চলে যাওয়া, তার মানেই হলো এইটি যে আমি ঠিক পথে যাচ্ছি এবং উচ্চ স্তরে পৌঁছানোর জন্য এই ব্যাপারগুলো খুব স্বাভাবিক। আশা করি এই কথার মধ্যে থেকে ব্রহ্মচর্য বিষয়ে যারা আগে থেকে জানি তারা তো জানি, যারা একটু আপাতত একটু অস্পষ্টতা যদি থেকে থাকে সেইটি বেশ কিছুটা স্পষ্ট হলো। তারপর ভিডিওগুলো দেখলে সময় সময় আরও টু দ্য পয়েন্ট যদি চর্চা হয় তখন বিষয়গুলো আরও স্পষ্ট হবে। বিষয়টা কি কিছুটা পরিষ্কার হলো? জি গুরুজি, অনেকটা বুঝতে চেষ্টা করেছি, কিন্তু কতটা বুঝেছি এটা ধীরে ধীরে বুঝতে পারবো। বেশ বেশ, আস্তে ধীরে। মানসিক বিষয়ে একটা ছিল আমার, আমি কি করব? হ্যাঁ, সংক্ষেপে সংক্ষেপে যদি রাখা যায়। কিন্তু হচ্ছে যে আমি কিছু করিনি, অন্যায় করিনি বা ভুল করিনি, অপরপক্ষ আমাকে অযথা কারণে সেটা আমাকে ব্লেম দিচ্ছে যে আমি এটা করছি, কোনো কারণেই আমাকে মেন্টালিটি ভাবে উত্তেজিত করে, যে অপরাধটা আমি করিনি সেটা আমাকে চাপিয়ে দিচ্ছে। সেটা নিয়ে তখন আমার ভিতরে এরকম ক্ষোভ হয় যে আমি তো মিথ্যা বলিনি বা আমি এই কাজটা করিনি, কেন আমাকে বলা হচ্ছে, কেন করা হচ্ছে, এটা নিয়ে আমি খুব অস্বস্তি ফিল করি এবং খুব বেশি এংরি হয়ে যাই। মানে সেটা থেকে আমি কিভাবে মুক্তি পেতে পারি? হ্যাঁ, এই ব্যাপারগুলো দেখুন, একদমই সোজাভাবে বলতে গেলে এইটি, আলাদা আলাদাভাবে আমরা এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করতেই পারি। তবে ওই গাছের গোড়ায় জল দিলে যেমন সব দিকটায় পুরো গাছেরই উপকার হয়, এক কথায় বলতে গেলে যদি প্রণালী ধরে আমরা সাধন পথে চলার চেষ্টা করি, অর্থাৎ মনকে ধীরে ধীরে এই বাহ্য জগতের যে অবলম্বনের মধ্যে মনটা থাকে সাধারণত, বিভিন্ন সম্পর্ক, বাইরের জগতের বা মনের চাওয়া পাওয়া সবারই কম বেশি, এই জায়গা থেকে যদি মনটা ধীরে ধীরে অন্তর্মুখী হতে পারে সত্যি সত্যি আর কি, তখন এই যে সমস্যা বা এই যে ভেতরের দ্বন্দ্ব, এই বিষয়গুলো আস্তে আস্তে দূর হয়ে যায়। একদম গোড়ার কথা বললে, এবার মনকে কিভাবে গভীরে নেব সেই বিষয়ে ভিডিওগুলোর মধ্যে আমরা পাচ্ছি। একটু ধীর স্থিরভাবে দেখলে, সেখান থেকে যদি কিছু প্রশ্ন আসে সেগুলো হোয়াটসঅ্যাপে লিখে দিলে বা ভয়েস মেসেজে বললে সময় সুযোগ মতো ওগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করা যাবে আর কি। ঠিক আছে? ধন্যবাদ গুরুজি। হ্যাঁ হ্যাঁ, প্রণাম, ভালো থাকুন। আর কিছু জিজ্ঞাসা যদি অন্য কারো থাকে, হ্যাঁ অবশ্যই করুন। আরেকজন হাত তুলেছেন, বলুন। হ্যাঁ, অনেকেই হাত তুলেছেন, এক এক করে বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা বাবা, সেই আমার ওই ইয়েটা নিয়ে প্রশ্ন ছিল যে ওই আমি আপনাকে হোয়াটসঅ্যাপে যেটা সেই লিখেছিলাম, বললেন যে বাবা আমি তো ধরুন যা আমি দেখছি, যা আমি শুনছি সবই তো অবজেক্ট। তাহলে ধরুন যে যদি কেউ ধ্যান করতে করতে বা ইয়ে করতে করতে যদি কেউ যে সমস্ত ধরুন মানে ধ্বনি শোনা বা জ্যোতি দেখা, সেটাও কি অবজেক্ট নাকি না, সেটা কি সাথে আমি কিভাবে আমি একত্র হব, মানে এই জিনিসটা আমি ঠিক মানে ইয়ে করতে পারিনি। ওই জন্য আমি লিখেছিলাম যা দেখছি শুনছি তাই তাই তো অবজেক্ট হয়ে থাকে। ধরুন ওইগুলো যদি অবজেক্ট হয় তাহলে আমাকে তো কারের সাথে মানে একত্র ইয়ে হতে হবে, বিলীন হতে হবে। বলি তাহলে এই বিষয়ে কয়েকটি কথা আর কি। হ্যাঁ, এই যে অবজেক্ট, এই কথাটির মূলে চলে যাই। মূলটি হলো গীতার ত্রয়োদশ অধ্যায় বা বেদান্তের সাক্ষী ভাবের বিষয় আর কি। দৃশ্য দ্রষ্টা বিবেক যোগ। তো দৃশ্য দ্রষ্টা বিবেক যোগ অনুযায়ী আমরা যখন
সব কিছুকে দৃশ্য করে চেনা এবং সেখান থেকে বিবেকের সাহায্যে সেগুলোর থেকে স্বরূপকে পৃথক করে যেন আমরা খুঁজতে পারি, সেই জন্য এই পদ্ধতি দৃশ্য দ্রষ্টা বিবেক যোগ আর কি। তো এই দৃশ্যকেই ইংরেজিতে বলা হচ্ছে অবজেক্ট। তো সেই হিসেবে এই নাদ জ্যোতি যা কিছু সাধন পথে আসতে গেলে চলতে থাকলে যেগুলো ভেতর থেকে স্ফুরণ হয়, ফুটে ওঠে, সেগুলোও অবজেক্ট সত্যি বলতে গেলে। কিন্তু মজার বিষয়, সেগুলো এমন ধরনের অবজেক্ট, সেগুলো মনকে ক্রমশ স্থূল ভূমি থেকে সূক্ষ্ম ভূমিতে নিয়ে যেতে সাহায্য করে। তাহলে এখন আমাদের জিজ্ঞাস্য হলো এখানে, তাহলে সেগুলোর সঙ্গে আমি একাত্ম হয়ে বিলীন হব কিভাবে? যদি আমার মনে সেগুলো অবজেক্ট এই ভাবনাটি থাকে, আর অবজেক্ট এই ভাবনাটির সাথে একটা হালকা উপেক্ষা ভাব থাকে ওগুলোর প্রতি, উপেক্ষা মানে যে প্রকার শ্রদ্ধা থাকা দরকার, যদি সেটায় খানিক কমতি বা খামতি থাকে, তাহলে ওতে মগ্ন হওয়ার ক্ষেত্রে অসুবিধে হবে। তার কারণ এই অবজেক্ট বা দৃশ্য বলে যেগুলোকে আমরা পৃথক করি, এই সাধন প্রণালীটা সম্পূর্ণ পৃথক একটি বেদান্ত সাধন প্রণালী বা জ্ঞান পথের সাধন প্রণালী। আর যখনই নাদ জ্যোতি সংক্রান্ত বিষয় আসছে, সেটা বিশুদ্ধ লয় যোগের ধারা আর কি, অর্থাৎ যোগ সাধনের একটি ধারা। আর আগের ওই অবজেক্ট কনসেপশনটা হলো বেদান্ত সাধনের ধারা অনুযায়ী বক্তব্যটি। যদি কারো ভেতরে এই নাদ জ্যোতির আবির্ভাব হয়, তাদের উচিত যে কোনো রকম উপেক্ষার ভাব না রেখে খুব সহজ সরলভাবে তাতে মনটা ছেড়ে দেওয়া, অর্থাৎ মনটা তাতে স্বাভাবিকভাবে শ্রদ্ধার সাথে বিলীন যেন হয়ে যেতে পারে, সেই হিসাবে ওই নাদের মধ্যেই মনটাকে বিশ্রাম করতে দেওয়া। তাহলে ক্রমশ নাদ গভীর থেকে গভীরতর স্তরে মনকে নিয়ে যাবে। যত যত গভীরতর স্তরে মন পৌঁছবে, চেতনার উন্মেষ তত বেশি হবে ভেতরে। অর্থাৎ চেতনা যে কত গভীর স্তরের হতে পারে, সেইটি তখন প্রত্যক্ষ অনুভূতিতে আসবে। এই বিষয়টি কি কিছুটা পরিষ্কার হলো? হ্যাঁ বাবা, পরিষ্কার হয়েছে। আর বাবা বলছি যে আমি তো ধরুন এই জ্যোতিতে করি না, দিয়ে তো আমি কোনোদিন মানে খুব কম করি, কিন্তু কি হয় জানেন, মানে আমি স্বপ্নের অবস্থাটা আমি বেরিতে পারছি না। মানে যে স্বপ্নের যে অবস্থা হয় সেই মাসে, তখন আমার একদম মানে যে বাহ্য চেতনা চলে যায়, মানে সেই ঘুমের ইয়েটা, মানে তারপরে যে স্তর যে সুষুপ্তি, সেইটাতে আর পৌঁছাতে পারছি না। তার জন্য হয়তো আমার কোথাও খামতি আছে, আমারই দোষ। না, স্বপ্নের মানে ঘুমের মধ্যে স্বপ্নের অবস্থাটিকে পেরোতে পারছেন না বলছেন? না না, ঘুমের মধ্যে মানে কি, মানে ধরুন স্বপ্নতে যা অবস্থা হয় এখানেও মানে কি হয়, মানে ধরুন ওই যে জ্যোতি দেখতে দেখতে মানে কিছু কিছু ছবি যখন আমি দেখি না, মানে সেইটাতে লয়, মানে সেইটাতে তখন আমি একাত্ম হয়ে যাই। আর তখন মানে ওই অবস্থাটা মানে যে আরো গভীরে যাওয়া, সেইটাতে যেতে পারছি না। হ্যাঁ, এইখানে দেখুন, একদম পরিষ্কারভাবে বলতে গেলে যেমন যেমন দেখা যাচ্ছে, সেই দেখা যাওয়ার বিষয়েই মনোনিবেশ করুন। তার থেকে আগ বাড়িয়ে মনে কল্পনা রাখলে মনে দ্বন্দ্ব সৃষ্টি হবে এবং বর্তমান অবস্থাটিও ধীরে ধীরে হারিয়ে যাবে। কাজেই যেমন অবস্থা যদি সত্যি ভেতর থেকে ফোটে, তাহলে সেই অবস্থায় শ্রদ্ধার সাথে মনোনিবেশ করুন। অতীতে মানে আগামী বা পরের এই সমস্ত ভাবনায় মন দেবেন না আর কি, তাহলে কি এগোতে পারবেন না আর কি। হ্যাঁ, বুঝতে পারলাম। এবার কথা হচ্ছে যে তাহলে ওইটাতেই মনোনিবেশ করবো, যা আসছে আসুক, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই মনোনিবেশ করলেই ওইটি দেখবেন আপনাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, আরও যারা বলবেন, হ্যাঁ প্রণাম প্রণাম, আরও যারা বলবেন অবশ্যই বলুন সংক্ষেপে, অনেকেই আছেন আজকে। হ্যাঁ বলুন।
যারা যারা হাত তুলেছেন যে কেউ একজন বলুন। জয় গুরু বাবা। জয় গুরু। আমি রুহুল আমিন বলছি। হ্যাঁ রুহুল বাবা, বলুন বলুন, প্রণাম। আপনি ভালো আছেন? হ্যাঁ ঠাকুর ইচ্ছায় ভালোই আছি। বাবা, আমার আগের যে প্রসঙ্গটা ছিল ওই প্রসঙ্গে আমার একটু পরিষ্কার হওয়া দরকার। আমি কি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, বলুন বলুন। আগের যে প্রসঙ্গ ছিল যে মেয়েদের ব্রহ্মচর্য, হ্যাঁ হ্যাঁ এখানে মেয়েদের ব্রহ্মচর্য আমি যতটুকু বুঝেছি অনেকটা সহজ, কিন্তু একটা বিষয় সেটা যে আমাদের যে শুক্রাণু আর মেয়েদের ডিম্বাণু, তো সায়েন্স বলে যে মেয়েদের ডিম্বাণুটা মাসিক শুরু থেকে 13.5 দিন পরে ডিম্বাণুটা হয় ফেলোপিয়ান টিউবে আসে এবং ওইটা 48 ঘন্টা বেঁচে থাকে। এই টাইমে যদি নারী পুরুষ মিলনে যায় এবং পুরুষ যদি বীর্য স্খলন করে তাহলে ওখানে কনসেপ্ট হয়, অর্থাৎ ওটা ওভুলেট হয়। আর যদি না হয় তো ওভুলেট হয় না। কিন্তু মেয়েরা যে বিশেষ মুহূর্তে তাদের তো একটা রস খরিত হয় যখন ইজাকুলেট হয়, ছেলেদের যেমন হয় ওদের যখন হয়, তো ওইটা কি ডিম্বাণু এবং ওইটা তো মেয়েদের যেটা ওটা তো রস, আমাদেরটা রতি ওদেরটা রস, কিন্তু ডিম্বাণুটা তো বিশেষ টাইমে আসে এবং সেটা 48 ঘন্টা বেঁচে থাকে। এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। হ্যাঁ একদম পরিষ্কার বিষয় হলো কাম রস যদি ধরি আর এদিকে রতি যদি ধরি, এই সব বিষয়গুলোই ওই মাত্রা ভেদে এই বিভাজন, মাত্রা ভেদে আর কি। সবের মধ্যেই সূক্ষ্ম থেকে সূক্ষ্মতরভাবে ওই প্রোটেন্সি থাকে, কিন্তু প্রোটেন্সির মাত্রা এত কম, প্রোটেন্সি মানে সম্ভাবনা আর কি, এত কম, সেগুলো সন্তান জন্ম দেওয়ার ওই ব্যাপারটা ঘটে না আর কি। খুব মানে সাধারণ রসালো অবস্থার কথা বলছি আর কি। তাহলে এইখানে আমরা মূল যেটা নেব, ওনার যেটা বক্তব্য ছিল তার সাপেক্ষে, যে তত্ত্ব শরীর থেকে স্খলিত হলে শরীরে যদি কারো সেই রকম সেন্স থাকে, সূক্ষ্ম স্তরেরও দুর্বলতা আসে স্নায়ুতন্ত্রের মধ্যে, সেই তত্ত্ব স্খলন করাটা এই হিসেবে কাম্য নয় আর কি। যে তরল পদার্থ অনেকটাই সহজ, ছেলেদের জন্য অনেক কঠিন ধরে রাখা। সহজ বটে একদিক থেকে, কিন্তু যাদের এর মধ্যেও তো আবার বিভিন্ন রকম অভ্যাসের মধ্যে ঢুকে গেছে বহু মানুষ, মানে খুব অপ্রিয় সত্য বলতে গেলে যে অভ্যাসের দ্বারা পুরুষ শরীর থেকে শক্তি স্খলন হয় দেহ মিলন না করেও, ঠিক সেই একই অভ্যাসের দ্বারা স্ত্রী শরীর থেকেও অনেকেই শক্তি স্খলন করে থাকেন, অর্থাৎ শরীর থেকে রসালো পদার্থ স্খলন হয় অনেকটা। এবং সেইরকম স্খলন করা মানুষের সাথে মানে পরিচয়ের মধ্যে বহু মানুষ আছেন তারা আর কি, এবং সেইরকম করে করে বহু খাওয়া দাওয়া করা সত্ত্বেও শারীরিকভাবে দুর্বল তারা আর মানসিকভাবে খিটখিটে। তাহলে আমরা একদম, আপনি যে কথা বলছেন সে তো একদম সূক্ষ্ম স্তরের ওই দিকের মূলের দিকের কথা আসছে, যেটা ওই রসের সাধনের ওই দিকের হিসেবে। আরও সাধারণভাবে যারা প্রাথমিকভাবে ধারণাটা নিতে চাইছেন তাদের জন্য সার কথাটা হলো, শরীর থেকে অকারণে যদি কোনো তরল পদার্থ বাইরে স্খলিত হয়, তারপরে সামান্যতম দুর্বলতা আসে স্নায়ুতন্ত্রের মধ্যে, তখনই বুঝতে হবে সেটা আমার পক্ষে ক্ষতিকর আর কি। সেগুলো ক্রমশ চলতে থাকলে কখনোই মন উন্নততর চেতনায় যেতে পারবে না। এইটি আর কি আমার মনে হয় গোড়ার ব্যাপারটা পরিষ্কার হলে, কেননা বর্তমানে তো এই অব্রহ্মচর্যের ব্যাপারটাকে চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্নভাবে। ব্রহ্মচর্য ব্যাপারটি যেন আস্তে আস্তে সরে যায়, সেই জন্য খুব কৌশলে চতুর্দিকে প্ল্যান ওয়াইজ ছড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু বিভিন্ন জায়গায় আর কি। মানে তথাকথিত আধুনিক সভ্যতার এইটা একটা ট্রিক আর কি, কৌশল, যে ভুলেও যেন মানুষ ব্রহ্মচর্যের প্রতি আস্থাযুক্ত না হন। তো সেই যেহেতু মনের অবস্থা সেরকম। হ্যাঁ রুহুল বাবা বলুন। আধুনিক বিজ্ঞান তো হস্তমৈথুনকে উৎসাহিত করে। হ্যাঁ, তার কারণটা যেহেতু এই শরীরের মধ্যে দিয়ে তো উচ্চতর চেতনায় যাওয়ার বিষয়টা আস্তে আস্তে ব্লকড হয়ে যাচ্ছে।
এবার যন্ত্রের মাধ্যমে সূক্ষ্মতার দিকে যাওয়ার, কিন্তু যন্ত্রের মাধ্যমে সূক্ষ্মতার দিকে যেতে যেতে মনের মধ্যে যে মজা বা আনন্দ, সেই ব্যাপারটা তো একটা সময় শেষ হয়ে যাবে। তত পরিবারগুলো ভেঙে যাবে, ব্যক্তির মনে যত অশান্তি আসবে পরিবারগুলো তো ভেঙে যাবে। তো সেই আধুনিক বিজ্ঞানকে যদি আমরা মিসইউজ করি, অপব্যবহার করি এই ধরনের ক্ষেত্রে, তাহলে আমাদের ওই সমূহ বিনষ্টি আর কি, নাশের দিকে চলে যাব আর কি, এই আর কি। মহারাজ কথাটা যেন অস্পষ্ট হচ্ছে। হ্যাঁ, মাঝে একটু আওয়াজ হচ্ছে বোধহয় না? ঠিক আছে, আমি শেষ করি, অনেকে প্রশ্ন করবে মহারাজ। হ্যাঁ রুহুল বাবা, প্রণাম প্রণাম। প্রণাম। হ্যাঁ হ্যাঁ, আরও যারা আছেন বলতে পারেন। হ্যাঁ গুরুদেব নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার, সুমন বাবা বলুন। আমি সুমন হাওলাদার বলছি। হ্যাঁ হ্যাঁ সুমন বাবা বলা হোক। হ্যাঁ হ্যাঁ গুরুদেব, যখন নাম জপ করা হয় শ্বাসের তালে তালে, কিছুদিন ধরে দেখছি আমি এরকম ফিল করছি যে মাড়ির দাঁতের দুটো পাটি সেগুলো হালকাভাবে লেগে যায়, হালকাভাবে। সুমন বাবা, আর হ্যাঁ একটা কথা বলি, হ্যাঁ yes, একটা কথা বলি, এটা খুব ভালো হয় যেহেতু আপনি ওইভাবে লেগে আছেন। তো এই প্রসঙ্গটা আমাকে হোয়াটসঅ্যাপে দিলে তাহলেই ভালো হয় আর কি। মানে যত যত গভীরের দিকে যাওয়া হয় তখন তো বিষয়গুলো একটু ব্যক্তিগত হয়ে যায়। শোনা যাচ্ছে তো? তাহলে কি খুঁটিনাটি বলতে আমার সুবিধে হবে এবং আপনিও আরও খোলাভাবে বলতে পারবেন আর কি। হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজে দেবেন, আমি প্রয়োজন মতো ওখানে যতটা পারবো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক। হ্যাঁ, ভালো থাকুন। হ্যাঁ প্রণাম। ঠিক। হ্যাঁ প্রণাম প্রণাম। হ্যাঁ হ্যাঁ, আরেকজন যিনি হাত তুলেছেন রবীন্দ্রনাথ বোধহয়, পুরো নামটা এখানে আসছে না, রবীন পর্যন্ত এসেছে, আপনি বলতে পারেন অবশ্যই। হ্যাঁ রবীন্দ্রনাথ দাস, হ্যাঁ আপনি অবশ্যই বলতে পারেন, নামটা এসছে। রবীন্দ্রনাথ দাস যিনি হাত তুলেছেন, কিছু জিজ্ঞাসা থাকলে রাখতে পারেন দয়া করে। তিনি যদি শুনতে না পান আমার শব্দ, তাহলে অন্য যদি কেউ হাত তুলে থাকেন, ফাল্গুনি গড়াই খুব সম্ভব, তিনিও বলতে পারেন যদি শুনতে পেয়ে থাকেন আমার শব্দ। প্রণাম। হ্যাঁ প্রণাম। আমাদের জয়া দেবী। হ্যাঁ জয়া মা বলুন, প্রণাম। হয়েছে বলেছে। হ্যাঁ আপনার কথা শুনতে পাচ্ছি না মা, খুব কেটে কেটে আসছে। হ্যাঁ অন্য কেউ চাইলে বলতে পারেন আপাতত, যেহেতু মায়ের কথা শুনতে পাচ্ছি না, অন্য কেউ বলতে পারেন। আবার যখন শুনতে পাবো তখন অবশ্যই চেষ্টা করতে পারবেন মা। হ্যাঁ বলুন। জয় গুরু মহারাজ। হ্যাঁ জয় গুরু জয় গুরু জয় গুরু। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি পরিষ্কার। মহারাজ আমি হচ্ছে ওই ব্যক্তিগত আপনার হোয়াটসঅ্যাপে আমি আগে মেসেজ করতাম, রিপ্লাই পাইতাম, কিন্তু ইদানিং একদমই পাইনি। ওখানে কি কোনো সমস্যা হয়েছে? ও আপনি কে বলছেন? আমি রুহুল আমিন বলছি বাংলাদেশ থেকে। ও রুহুল বাবা, তো এইমাত্র তো কথা বললেন তো আপনি। আচ্ছা আচ্ছা, কি জানি ওখানে তো কোনো সমস্যার তো কিছু ব্যাপার নেই রুহুল বাবা, ওখানে তো আমি একটু আগে কথা বললাম, কিন্তু আমি আপনাকে আমি মেসেজ করে রিপ্লাই পাইনি ইদানিং, এই জন্য আর কি। তাই নাকি? আচ্ছা, তাহলে আমার মনে হয় কোনো টেকনিক্যাল কোনো অসুবিধা হচ্ছে কিনা দেখে নেওয়া হবে, কেমন? জি জি, আপনি একটু দেখেন, আমার এদিকে ঠিক আছে অবশ্য। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমরা দেখে নেব, আমরা দেখে নেব বাবা।
হ্যাঁ হ্যাঁ প্রণাম। হ্যাঁ অন্যরা বলতে পারেন। ফাল্গুনী। মহারাজ প্রণাম। হ্যাঁ হ্যাঁ বলুন। প্রণাম প্রণাম। মহারাজ, আমাদের দেশের পরিস্থিতির কারণে তো আপনার এখানে যাওয়া হলো না ইচ্ছা দীক্ষা নেওয়ার। হ্যাঁ এখন, হ্যাঁ আমরা যেটা জোরে দীক্ষা নিতে পারলাম না। হুম হুম তো আমাদের ছবি জমে তাসাপুরে বা পীরের চেহারা ধ্যান করে নিঃশ্বাস প্রশ্বাসের একটা ব্যবস্থা আছে। হুম তো আমি কি আমার নিজের চেহারা নিরিখ রেখে বা ধ্যান করে নিঃশ্বাসে প্রশ্বাসে ধ্যান করতে পারি কিনা এই সময়টা, যে সময়টা বন্ধ দীক্ষা বন্ধ? হ্যাঁ এটাকে আপন বাবা বলছেন? হ্যালো, এটা কি আপন খান বলছেন? আচ্ছা আচ্ছা বাবা বলছি, হ্যাঁ একটু যদি ওই হোয়াটসঅ্যাপে আপনি এমনি ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে দেন তাহলে আমি একটু বলতে সুবিধা হবে ওই সময়। ওইখানে একটু ভয়েস মেসেজে আপনি উল্লেখ করে দেবেন, আমি সুবিধে হলে চেষ্টা করব অবশ্যই আর কি। কেমন? ঠিক আছে ঠিক আছে, বা গ্রুপেও দিতে পারেন, যেমন ইচ্ছা আর কি। প্রণাম। হ্যাঁ অন্য যারা হাত তুলেছেন তারা বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ বলতে পারেন, বলতে পারেন। তন্ময় বলে একজন হাত তুলেছিলেন, যা হোক। ফাল্গুনী গড়াই, রবীন্দ্রনাথ দাস, যে হোক বলতে পারেন। ফাল্গুনী গড়াই বলতে পারি। ফাল্গুনী গড়াই তো নয়, এখানে অন্য বোধহয় কিছু রয়েছে নাকি, না গড়াই রয়েছে আর কি। যাই হোক বলতে পারেন, এখানে দেখাচ্ছে না তো সেই জন্য বুঝতে পারছি না। প্রণাম মহারাজ। হ্যাঁ প্রণাম প্রণাম, বলুন। প্রণাম মহারাজ। প্রণাম প্রণাম, হ্যাঁ শুনতে পাচ্ছি। তন্ময় বলছি মহারাজ। হ্যাঁ 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 প্রণাম, বলুন। আমি প্রথমবার এই আপনার এই সৎসঙ্গে জুড়েছি, খুব ভালো লাগছে মহারাজ। আপনার চরণে সমস্ত কোটি প্রণাম। আর বেশ 4 দিন হলো আপনার হোয়াটসঅ্যাপে মানে পার্সোনাল ভাবে আমি কিছু প্রশ্ন উত্তরের মাধ্যম দিয়ে আপনার সঙ্গে কিছু মানে যোগাযোগ হচ্ছে মহারাজ। হ্যাঁ 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 তো অবশ্যই। আমি গতদিন একটি প্রশ্ন রেখেছিলাম আপনার চরণে, তো আপনি তারপরে আমাকে এই গ্রুপে জোড়ার বিষয়ে আপনি বলেছিলেন। তো মহারাজ আমার যে প্রশ্নটি ছিল আপনার কাছে চরণে এটি নিবেদন করছি যে শাস্ত্রে বর্ণিত আছে এবং মহাপুরুষদের মুখে আমরা শুনে এসেছি যে যিনি সৃষ্টির স্রষ্টা, যিনি জগতেশ্বর বা যিনি পরমেশ্বর বা সচ্চিদানন্দ স্বরূপ, তিনি সৃষ্টির কণায় কণায় অণুতে অণুতে সমস্ত জায়গায় তিনি পরিব্যাপ্ত হয়ে আছেন। তা সমস্ত জায়গায় থাকা সত্ত্বেও তিনি জীবের অন্তরে এবং বাহিরে সমস্ত জায়গায় তিনি বিরাজিত, তবুও আমরা তাকে কেন দেখতে, জানতে, বুঝতে পারি না? তো তার উত্তর আপনি খুব সুন্দর দিয়েছেন যে মায়ার আবরণের কারণেই আমরা তাকে জানতে বুঝতে পারি না। তো এর জন্য আপনি পরবর্তী বলেছিলেন যে নাম করতে করতে এই যে মায়ার যে বিষয় এটা সরে যাবে। তারপর আমি প্রশ্ন করেছিলাম যে হচ্ছে মায়া বলতে, মায়ার সম্পর্কে আমি জানতে চাইছিলাম মহারাজ, মায়া বলতে মায়ার স্বরূপই বা কি, মায়া বলতে আমরা কি বুঝবো মহারাজ, বাহ্যিক দশায় বা অন্তর্দশায়? হ্যাঁ আমার কথা শোনা যাচ্ছে তো? আমার আওয়াজ আসছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ। মায়ার স্বরূপ কি? প্রথমত শাস্ত্রের যদি শ্লোকের হিসেবে যাই, যেটা যা নয় সেটাকে তা বলে মনে হওয়াটাই মায়া। অর্থাৎ আমাদের সামনে যেগুলো সত্য বলে প্রতিভাত হয় কিন্তু তাত্ত্বিক দৃষ্টিতে যা সত্য নয়,
সত্য মানে ত্রিকাল বাধিত সত্য নয়, তাকে বলা হয়েছে মায়া। আচ্ছা যেমন আমরা এই দৃষ্টান্ত বিভিন্ন জায়গায় পাই, যে মরুভূমিতে মরীচিকা, দূর থেকে দেখা যাচ্ছে জল, কিন্তু তৃষ্ণার্ত পথিক কাছে গিয়ে দেখলেন যে জল নেই। ঠিক তেমনি এই বিষয়ের যে রস আমাদের প্রতিনিয়ত আমাদের মনকে আকর্ষণ করে, আমরা অনেকে হয়তো এই বিষয়ে জানি যে এগুলো নশ্বর বা পরিবর্তনশীল। এইটা জানা বা বোঝার পরও স্থান কাল পরিস্থিতি বিশেষে সেই রসের তীব্র আকর্ষণের মধ্যেও আমরা ভেসে যাই সময়ে সময়ে। তাহলে দেখা গেল যে আমাদের বুদ্ধির যে আহৃত জ্ঞান, সেই জ্ঞানও সেই সময় দাঁড়ালো না মায়ার এত প্রবল টান, অর্থাৎ সেই ক্ষেত্রে এত প্রবল টান। এগুলো মায়ার বাস্তবিক রূপ। কোনো এক সময় ছোট্ট করে একটা প্রসঙ্গ বলি, এটা সবাই শুনলেই আশা করি আমরা সবাই উপকৃত হব। অবশ্যই অবশ্যই। খুব সম্ভব প্রসঙ্গটা যোগ বাশিষ্ঠ রামায়ণে এসেছে। যোগ বাশিষ্ঠ রামায়ণে খুব সম্ভব এই প্রসঙ্গটা এসেছে। তো সেখানে বর্ণনা আছে একজন ব্রাহ্মণ যার